আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কি অবস্থা, কেমন আছি আমরা সবাই? আশা করি সকলে ভালো আছি। তো আপনাদের দোয়াতে আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। তো আপনাদের সকলের একটা আর্জি ছিল, একটা আবদার ছিল যে ভাইয়া, আপনি তো ইংরেজি, গণিত, বিজ্ঞান পড়ালেন। আমাদের তো বাংলাদেশেও বিশ্ব পরিচয়েও অনেক প্রবলেম আছে। আমাদের বুঝতে সমস্যা হয়। তো আপনি যদি আ আমাদের অর্ধবার্ষিকীর সিলেবাসটা একটু শেষ করে দিতেন। তো স প্রায় সকলেরই ১ম, ২য় এবং ৩য় অধ্যায়টি এই অর্ধবার্ষিক পরীক্ষায় আছে। তো আমি চিন্তা করলাম যে বাংলাদেশের বিশ্ব পরিচয়টা যেহেতু এই ৮ম শ্রেণীর শিক্ষার্থীদের কাছে একটু কঠিন লাগে, তাই আমি আ এই ৩ টা অধ্যায়ের উপর সহজভাবে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো তোমরা সকলে আমাদের সাথে থাকবে। ভিডিওগুলো দেখবে এবং সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আর নেক্সট পার্ট একাডেমি আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে আমরা ফ্রি ক্লাস নেই। তো তোমরা সকলেই সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে যুক্ত হয়ে যাবে। আমি এই ক্লাসের লিঙ্কে, ক্লাসের ডেসক্রিপশন ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব এবং লিঙ্কটাও দিয়ে দিব। আর আমাদের ফেসবুক পেজ আছে, পেজে তোমরা অ্যাড হয়ে যাবে। তো চলো আমরা কথা না বাড়িয়ে আমাদের আজকের ক্লাসটা শুরু করি। আজকে আমরা প্রথম অধ্যায়টা পড়বো ইনশাল্লাহ। আচ্ছা, দেখো আমাদের টোটাল অধ্যায় আছে হচ্ছে ১৩টা। সূচিপত্রটা আমরা একটু পড়ি। প্রথম অধ্যায় যেটা আছে সেটা হচ্ছে ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম। ২ নাম্বারটা হচ্ছে ঔপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য। ৩ নাম্বার হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক সংগ্রাম। ৪ নাম্বার হচ্ছে বাংলাদেশের অর্থনীতি। ৫ নাম্বার বাংলাদেশ রাষ্ট্র ও সরকার ব্যবস্থা। ৬ নাম্বার অধ্যায় হচ্ছে বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন। ৭ নাম্বার সামাজিকীকরণ। ৮ম অধ্যায় হচ্ছে বাংলাদেশের বিভিন্ন নৃ নৃগোষ্ঠী, মানে ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে তাদের সম্পর্কে বলা হচ্ছে। ৯ম অধ্যায়ে বাংলাদেশের সামাজিক সমস্যা। ১০ম অধ্যায়ে আছে বাংলাদেশের জনসংখ্যা ও উন্নয়ন। একাদশ অধ্যায় বাংলাদেশের জলবায়ু ও দুর্যোগ মোকাবেলা। এরপর দ্বাদশ অধ্যায় হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ। ত্রয়োদশ অধ্যায় বাংলাদেশ এবং বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগী সংস্থা। তো প্রথম অধ্যায়টা হচ্ছে ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম। প্রথম ১ থেকে ১২ পৃষ্ঠায় আছে। তো আমরা চলো ইনশাল্লাহ আমাদের আজকের লেকচারটা আমরা শুরু করে দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম। ঠিক আছে? অধ্যায়টির নাম হচ্ছে ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম। তো প্রথমে আমাদের অধ্যায়ের নামটা একটু ব্যাখ্যা করে পড়তে হবে। ঔপনিবেশিক যুগ। ঔপনিবেশিক যুগ বলতে কি বোঝানো হয়েছে? ঔপনিবেশিক যুগ, যুগ মানে হচ্ছে একটা সময়কাল। কোন সময়কাল? যে সময়ে কোনো একটা শক্তিশালী রাষ্ট্র, শক্তিশালী বা ক্ষমতাধর রাষ্ট্র কোনো এক অন্য একটা দুর্বল বা কম আধিপত্যের অধিকারী একটা রাষ্ট্রের উপর তাদের আধিপত্য বিস্তার করে। মানে শক্তিশালী বা ক্ষমতাধর রাষ্ট্র যখন একটা দুর্বল রাষ্ট্রের উপর তাদের আধিপত্য বিস্তার করে, সেটা হচ্ছে উপনিবেশ প্রতিষ্ঠা করে। আর এই ঘটনাটা যে যুগে বা যে সময়ে ঘটে সেটা হচ্ছে ঔপনিবেশিক যুগ। আমরা কি মানে বেসিকটা বুঝতে পারলাম? এটা হচ্ছে ঔপনিবেশিক যুগ। তো বাংলার স্বাধীনতা সংগ্রাম। তো আমাদের, আমরা তো বাঙালি। আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর। এটুকু আমরা জানি। কিন্তু এর আগেও কিন্তু আমাদের বিস্তৃত একটা ইতিহাস আছে। যেহেতু ঔপনিবেশিক যুগের কথা বলেছে, তার মানে obviously আমাদের এই বাংলায় কোন একটা শক্তিশালী রাষ্ট্র এসে তাদের আধিপত্য বিস্তার করেছিল এবং পরবর্তীতে তাদের কাছ থেকে বা অন্য কোনোভাবে আমরা আমাদের স্বাধীনতাকে সংগ্রামের মাধ্যমে অর্জন করেছিলাম। তো এই বিষয়টাই আমাদের এই অধ্যায়ের নাম দিয়ে বোঝানো হয়েছে। তো চলো আমরা আমাদের টপিকে প্রবেশ করি। কি বলেছেন? বাংলায় ইউরোপীয় বণিকদের আগমন ব্যবসা-বাণিজ্যের উদ্দেশ্যে হলেও পরে তারা আমাদের রাষ্ট্র ক্ষমতা দখল করে নেয়। তাহলে এই বাংলাটা ছিল তখন ভারত উপমহাদেশের আন্ডারে। এই বাংলা বলতে আমরা বুঝতাম ভারত উপমহাদেশ। ভারত, বাংলাদেশ, পাকিস্তান যে অংশটুকু আছে না? এটুকু ছিল বাংলা তৎকালীন সময়ে। তো ইউরোপীয় বণিকদের আগমন, ইউরোপীয় বণিক কারা?
তোমরা জানো আমাদের মহাদেশ আছে ৭টি। এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া এবং অ্যান্টার্কটিকা। ঠিক আছে? অস্ট্রেলিয়া বা অশিনিয়া এবং অ্যান্টার্কটিকা ৭ টা মহাদেশ আছে। এর মধ্যে এশিয়া হচ্ছে সবচেয়ে বড় মহাদেশ, যেখানে ৫১ টা রাষ্ট্র আছে। ইউরোপ হচ্ছে ২য় বৃহত্তম, যেখানে সম্ভবত ৪৮ টা রাষ্ট্র আছে। তো এখানে ইউরোপীয় বণিকদের কথা বলছে। ইউরোপীয় কারা? ইংল্যান্ড, তারপর স্পেন, ফ্রান্স, রাশিয়া, পর্তুগাল, যে এরা যারা আছে, তারা যে বাংলায় এসেছিল, মানে ওই রাষ্ট্রগুলাকে বলা হয় ইউরোপীয় রাষ্ট্র। এবং ওই দেশ থেকে যে বণিক বা নাগরিকরা আসছিলেন তাদেরকে বলা হয়, মানে ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে যারা আসতো তাদেরকে বলা হয় বণিক। ইউরোপ থেকে যারা ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে আসতো তাদের বলা হতো ইউরোপীয় বণিক। তাহলে বলছে বাংলায় ইউরোপীয় বণিকদের আগমন ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে হলেও, তার মানে ইউরোপীয় বণিকরা বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করার উদ্দেশ্যে আসলেও পরে তারা আমাদের রাষ্ট্র ক্ষমতা দখল করে নেয়। কারণ ইউরোপের অধিবাসী যারা, তারা কিন্তু খুবই ব্রিলিয়ান্ট, খুবই মেধাবী মেধাবী ছিলেন। আর বাঙালিরা মানে ওইভাবে শিক্ষা দীক্ষায় অতটা পারদর্শী ছিলেন না। তো যার ফলে দেখা গেছে কি, তারা ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে এখানে আসলেও পরবর্তীতে বাঙালিকে দুর্বল পেয়ে তারা আমাদের রাষ্ট্র ক্ষমতাটা দখল করে নেয়। এদের মধ্যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিযোগিতায় এগিয়ে যায়। অনেকেই আসছে, পর্তুগিজরা আসছে, ফরাসিরা আসছে, স্প্যানিশরা আসছে, কিন্তু এদের মধ্যে ব্রিটিশ মানে ইংল্যান্ডের অধিবাসী যারা, তাদের একটা কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিযোগিতায় এগিয়ে যায়। ১৭৫৭ সালে বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে তারা ক্ষমতা দখল করে নেয়। বাংলায় ইংরেজদের শাসন চলে ১৯৪৭ সাল পর্যন্ত। তাহলে বাংলায় ইংরেজদের শাসন চলে কত সাল পর্যন্ত? ১৯৪৭ সাল পর্যন্ত। তার মানে ১৯৪৭ সাল পর্যন্ত ইংরেজরা মানে ইংল্যান্ডের অধিবাসী যারা ব্রিটিশ, তারা বাংলা শাসন করে। এভাবে ১৭৫৭ সালের পরে বাংলায় যে শাসন প্রতিষ্ঠিত হয়, ১৭৫৭ সালের পরে বাংলায় যে শাসন প্রতিষ্ঠিত হয়, সাধারণত আমরা তাকে ঔপনিবেশিক শাসন বলি। দেখেন, এখানে বলেছে ১৭৫৭ সালে বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে তারা ক্ষমতা দখল করে নেয়। কারা? ওই ব্রিটিশরা। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যারা ছিলেন। কত সাল পর্যন্ত তারা এই শাসন শাসন ব্যবস্থাটা চালায়? ১৯৪৭ সাল পর্যন্ত। অলমোস্ট 200 ইয়ার্স, 190 ইয়ার্স, ১৯০ বছর তারা শাসন ক্ষমতায় ছিলেন। তো এই যে ১৭৫৭ সালের পরে বাংলায় যে শাসন প্রতিষ্ঠিত হলো, সাধারণত আমরা তাকে ঔপনিবেশিক শাসন বলে থাকি। তাহলে আমরা কি বুঝতে পারলাম? ঔপনিবেশিক শাসন বলতে এখানে কোন অংশটুকুকে বোঝানো হয়েছে? ১৭৫৭ সাল থেকে ১৯৪৭ সাল পর্যন্ত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে বাংলায় শাসন প্রতিষ্ঠা করেছে, সেটা হচ্ছে আমাদের ঔপনিবেশিক শাসন। আর ১৭৫৭ সাল থেকে ১৯৪৭ সাল পর্যন্ত ইংরেজ শাসনামলকে ঔপনিবেশিক যুগ বলি। তাহলে ঔপনিবেশিক শাসন হচ্ছে তারা যে শাসন ব্যবস্থাটা চালায়, সেটা ঔপনিবেশিক শাসন। আর এই যে সময়কালটা, এটাকে বলা হচ্ছে ঔপনিবেশিক যুগ। আচ্ছা, তো এই অধ্যায় শেষে আমরা কি কি শিখবো? ঔপনিবেশিক কি তা ব্যাখ্যা করতে পারবো। উপনিবেশ প্রতিষ্ঠার বিস্তার ও অবসানের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো। বাংলায় ইউরোপীয় ঔপনিবেশিকদের আগমন ও বাণিজ্য বিস্তার সম্পর্কে বর্ণনা করতে পারবো। বাংলায় ইংরেজ শাসন প্রতিষ্ঠার কারণ ব্যাখ্যা করতে পারবো। ইংরেজ শাসনের কার্যক্রম ব্যাখ্যা ও মূল্যায়ন করতে পারবো। ইংরেজ কোম্পানি শাসনের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবো। ইংরেজ কোম্পানি শাসনকালে বাংলার আর্থ-সামাজিক অবস্থা বর্ণনা করতে পারবো। ইংরেজ কোম্পানি শাসনের প্রভাব ব্যাখ্যা করতে পারবো। ব্রিটিশ শাসনের বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করতে পারবো। ব্রিটিশ শাসনের প্রভাব মূল্যায়ন করতে পারবো। বাংলার জাগরণের ধারণা ব্যাখ্যা করতে পারবো। তাহলে আমরা কিন্তু বেশ কিছু টার্ম এখান থেকে আমরা শিখতে পারবো ইনশাল্লাহ। তো তোমরা আমাদের এই ক্লাসটা পুরোপুরি দেখবে। ঠিক আছে? স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু বোঝা যাবে না। কারণ এগুলো বোঝার বিষয়। একবার বুঝে ফেললে মানে মাথায় থাকবে। তো চলো আমরা পাঠ ১ টা শুরু করি ইনশাল্লাহ। উপনিবেশ বলতে এমন একটি ভৌগোলিক অঞ্চলকে বোঝায় যা একটি বিদেশী সার্বভৌম রাষ্ট্রের রাজনৈতিক প্রভুত্ব ও প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন থাকে। মানে একটা বিদেশী রাষ্ট্র আসবে, বিদেশী একটা সার্বভৌম রাষ্ট্র যাদের সার্বভৌম ক্ষমতা আছে। ঠিক আছে? নির্দিষ্ট ভূখণ্ড আছে, জনসমষ্টি আছে, সামরিক শক্তি আছে। অন্য দেশ তাদের দেশে এসে করতে পারবে না। অ্যাটাক করতে গেলে তাদের সামরিক শক্তি এটা প্রতিহত করবে। তো এরকম একটা সার্বভৌম রাষ্ট্রের রাজনৈতিক প্রভুত্ব ও প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন যখন থাকবে, ওটাকে বলা হবে ঔপনিবেশ।
উপনিবেশিকরণের ঔপনিবেশিকরণ একটি প্রক্রিয়া। ঔপনিবেশিকরণ হচ্ছে একটা প্রক্রিয়া। উপনিবেশ হচ্ছে একটা আহ অঞ্চল, একটা ভৌগোলিক অঞ্চলকে বোঝাচ্ছে। আর উপনিবেশিকরণ হচ্ছে একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মধ্য দিয়ে অর্থনৈতিক শোষণ ও লাভের উদ্দেশ্যে এক দেশ অন্য দেশকে নিজের দখলে আনে। তাহলে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা লাইন। যে প্রক্রিয়ার মধ্য দিয়ে অর্থনৈতিক শোষণ, মানে অর্থনৈতিকভাবে শোষিত করবে, শোষণ করবে। যেমন একজন শ্রমিক, একজন ভারতীয় শ্রমিক সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কাজ করলো, তাকে মজুরি দেওয়া হলো ৩০০ টাকা। আর একজন ইংল্যান্ডের অধিবাসী বা ব্রিটিশ একজন কর্মী কাজ করলো, তাকে দেওয়া হলো ১০০০ টাকা। তাহলে এবার এখানে কি কি করা হচ্ছে? অর্থনৈতিকভাবে শোষণ করা হচ্ছে। এই অর্থনৈতিক শোষণ ও লাভের উদ্দেশ্যে এক দেশ অন্য দেশকে দখল করে নেয়। এই যে উপনিবেশিকরণ প্রক্রিয়ায় দখলকৃত দেশটি দখলকারী দেশের উপনিবেশে পরিণত হয়। তার মানে যে দেশটিকে দখল করা হয়েছে, ধরেন ব্রিটিশরা ভারত দখল করলো, তাহলে এই ভারত দেশটা ওই দখলকারী দেশের মানে ইংল্যান্ডের উপনিবেশে পরিণত হয়। যেমন আমাদের বাংলাদেশ এখন কোনোভাবে যদি বাংলাদেশকে আমেরিকা এসে দখল করে নেয়, তার মানে বাংলাদেশ এটা হচ্ছে দখলকৃত দেশ। আর যে দখল করবে সে আমেরিকার ওই দখলকারী দেশের উপনিবেশে পরিণত হবে। তার মানে বাংলাদেশ আমেরিকার উপনিবেশে পরিণত হবে যদি বাংলাদেশকে আমেরিকা দখল করে। আপনারা কি বুঝতে পারলেন টার্মটুকু? আচ্ছা, তো পরে দেখেন বাংলা প্রায় ২০০ বছর এভাবে ইংরেজ ঔপনিবেশিক শাসনাধীনে ছিল। বাংলা কত বছর এভাবে ইংরেজ ঔপনিবেশিক শাসনাধীনে ছিল? প্রায় ২০০ বছর। ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে বাংলার নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মধ্য দিয়ে এই শাসনের সূচনা হয়েছিল, যা নানা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ১৯৪৭ সালে শেষ হয়। তাহলে এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ লাইন, বাংলা প্রায় ২০০ বছর ইংরেজ ঔপনিবেশিক শাসনাধীনে ছিল। আপনাদের এমসিকিউ আসবে, বাংলা কত বছর, প্রায় কত বছর ঔপনিবেশিক শাসনাধীনে ছিল? প্রায় ২০০ বছর। প্রায় ২০০ বছর মাই ডিয়ার স্টুডেন্ট, এটা আপনারা একটু মাথায় রাখবেন, ঠিক আছে? আচ্ছা, এরপর ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে বাংলার নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মধ্য দিয়ে, তাহলে ১৭৫৭ সালে বাংলার নবাব কে ছিলেন? সিরাজউদ্দৌলা, নবাব সিরাজউদ্দৌলা। তার পরাজয়ের মধ্য দিয়ে এই ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সূচনা হয়েছিল, যা নানা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ১৯৪৭ সালে শেষ হয়। কিভাবে এই ঔপনিবেশিক শাসনের সূচনা হয়েছিল তা জানার আগে সেই সময় বাংলার রাজনৈতিক অবস্থা কেমন ছিল তা কিছুটা জেনে নেওয়া দরকার। তো চলেন আমরা জেনে নেই বাংলায় বাংলার রাজনৈতিক পটভূমি। ঔপনিবেশিক শাসন পূর্বকাল। প্রাচীনকাল থেকেই বাংলা অঞ্চলে মানব বসতির কথা জানা যায়। তো প্রাচীনকাল থেকেই এই বাংলা যে অঞ্চলটা ছিল, এখানে মানব বসতির কথা জানা যায়। মানে বাংলা অঞ্চল বলতে ভারতীয় উপমহাদেশ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই অঞ্চলে মানব বসতির কথা জানা যায়। মানে এখানে মানুষ বসবাস করত। এই অঞ্চলটি বরাবরই ছিল ধন সম্পদে পরিপূর্ণ একটি এলাকা। মানে এই ভারত উপমহাদেশটা এমন ছিল, মানে যেখানেই বীজ রোপণ করা হোক না কেন, চারা হয়ে যেত। ঠিক আছে? মানে ধন সম্পদটা মূলত কি, আমরা যদি আহ আমাদের যে কাঙ্ক্ষিত শস্য, আমরা মাছে ভাতে বাঙালি। এখন আমরা যেখানে ধান বুনবো, আমরা খেতে ধান বুনলে আমাদের ধান হয়, পাট বুনলে পাট হয়, গম বুনলে গম হয়, ডাল চাষ করলে ডাল হয়। তো আমরা যাই বপন করি না কেন, তাই আমাদের শস্য বীর্যে পরিপূর্ণ হয়। সো এটাই বলছে যে বরাবরই ছিল ধন সম্পদে পরিপূর্ণ একটি এলাকা। এখানে ধন সম্পদ বলতে আমাদের যে শস্যগুলো আছে, শস্য উপাদান, এগুলা কথা বলতেছে। পুকুর ভরা পানি ছিল, পানি থাকলে তো আমাদের মাছ থাকবে। তখন তো এত যানবাহন, তারপর পরিবেশ দূষণ ছিল না। পরিবেশ দূষণ না হইলে তো আমাদের আহ নদী নালা খাল বিল এগুলো পরিপূর্ণ থাকবে, মাছ তাদের বসবাস উপযোগী পানি পাবে। তো আমরা মাছের উৎপাদনটা বৃদ্ধি করতে পারবে। তো এইটাই বলা হচ্ছে যে এই অঞ্চলটা বরাবরই ছিল ধন সম্পদে পূর্ণ একটি এলাকা। ফলে ইংরেজ আগমনের অনেক আগে থেকে এখানে বাইরের বিভিন্ন স্থান থেকে মানুষের আগমন ঘটে থাকে। যেহেতু ধন সম্পদে পরিপূর্ণ একটা এলাকা, তার মানে অবশ্যই বাইরের দেশ থেকে বিভিন্ন ধরনের মানুষ এখানে আগমন করবে। সকলের সকলের আকর্ষণের প্রধান লক্ষ্য ছিল বাংলার অর্থনৈতিক প্রাচুর্য। সকলের আকর্ষণের প্রধান লক্ষ্যটা কি ছিল? বাংলার অর্থনৈতিক প্রাচুর্য। মানে অর্থনৈতিকভাবে বাংলা অত্যন্ত প্রাচুর্যময় ছিল। কারণ প্রচুর পরিমাণ শস্য আছে, প্রচুর পরিমাণ নদী ভরা পানি আছে, এগুলো আমাদের মাছ আছে,
মাছ উৎপাদন হবে, যেখানে আমরা শস্য বলি শস্য উৎপাদন হবে। মানে বিজনেস, ব্যবসার ক্ষেত্রে এই ভারত উপমহাদেশটা ছিল অত্যন্ত প্রাচুর্যময়। এটা মনে রাখতে হবে। খ্রিস্টপূর্ব যুগে বহিরাগত আর্য ভাষাভাষী জনগোষ্ঠী বাংলায় প্রবেশ করেছিল। খ্রিস্টপূর্ব যুগে আর্য ভাষাভাষী জনগোষ্ঠী বাংলায় প্রবেশ করেছিল। আর্য ভাষাভাষী গোষ্ঠী। বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষাগোষ্ঠী থেকে জানেন? ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে। ইন্দো ইউরোপীয় ভাষা বংশের শতম শাখা থেকে। ইন্দো ইউরোপীয় ভাষা বংশের শতম শাখার ভারতীয় আর্য ভাষাগোষ্ঠী থেকে। ঠিক আছে? আরো যদি স্পেসিফিক ভাবে বলি, তাহলে বাংলা ভাষা এসেছে সরাসরি এসেছে প্রাকৃত ভাষা থেকে। এখন প্রাকৃত ভাষা থেকে এসেছে, এটার আবার ২ টা মত আছে। একজন বাংলার বিখ্যাত পণ্ডিত ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, তিনি বলতেছেন বাংলা এসেছে মাগধী প্রাকৃত থেকে। আবার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তিনি বলতেছেন বাংলা এসেছে গৌড়ীয় প্রাকৃত থেকে। ঠিক আছে? আবার এই বাংলা ভাষার অপভ্রংশ হচ্ছে বঙ্গ কামরূপী। অনেকেই বলে বঙ্গ কামরূপী থেকে বাংলা ভাষা এসেছে। তো এগুলা কিন্তু জানতে হবে আপনাদের। আচ্ছা, খ্রিস্টপূর্ব যুগে বহিরাগত আর্য ভাষাভাষী জনগোষ্ঠী বাংলায় প্রবেশ করেছিল। খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে বাংলার উত্তরাংশ দখল করেন ভারতের মৌর্য সম্রাট অশোক। মৌর্য সম্রাট অশোক কি করেন? খ্রিস্টপূর্ব ৩য় শতকে বাংলার উত্তরাংশ দখল করেন। এটা এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। যে মৌর্য সম্রাট কে ছিলেন? অশোক। তিনি কি করেন? বাংলার উত্তরাংশ দখল করেন। সে সময় পুন্ড্রবর্ধন ভুক্তি হয় মৌর্যদের প্রদেশ। সে সময় পুন্ড্রনগর হয় মৌর্যদের প্রদেশ। মৌর্য যে জাতিগোষ্ঠীটা ছিল, তাদের প্রদেশ হয় পুন্ড্রনগর। বাংলার প্রাচীন নগর হচ্ছে পুন্ড্রনগর বা পুন্ড্রবর্ধন। এটা হচ্ছে মহাস্থানগড়ে বগুড়ায় অবস্থিত। এটা কিন্তু বিসিএস, ব্যাংক এবং মেডিকেল সহ বিভিন্ন ধরনের ভার্সিটি অ্যাডমিশন টেস্টে এই কোয়েশ্চেনটা আসে যে বাংলার প্রাচীন জনপদ কোনটি, বাংলার সবচেয়ে প্রাচীন জনপথ কোনটি, বাংলার সবচেয়ে প্রাচীন নগর কোনটি? এটা হচ্ছে পুন্ড্র নগর। মৌর্যদের পর ভারতে প্রতিষ্ঠিত হয় গুপ্ত সাম্রাজ্য। তাইলে মৌর্যদের পরে কোন সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় গুপ্ত সাম্রাজ্য। এটা হয় ৪র্থ শতকে উত্তর বাংলা ও দক্ষিণ পূর্ব বাংলার কিছু অংশ গুপ্ত সাম্রাজ্যের অধিকারে আসে। গুপ্তদের পতনের পর ৭ম শতকে বাংলার উত্তর ও পশ্চিমাঞ্চলে প্রথম বাঙালি শাসক শশাঙ্ক কর্তৃক স্বাধীন রাজ্য প্রতিষ্ঠিত হয়। তাহলে কত শতকে প্রথম বাঙালি শাসক কর্তৃক বাংলার স্বাধীন রাজ্য প্রতিষ্ঠিত হয়? ৭ম শতকে। তাহলে বাংলার প্রথম স্বাধীন শাসক কে ছিলেন? এই স্বাধীন রাজ্যের, বাংলা যে স্বাধীন রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হলো, এই স্বাধীন রাজ্যের প্রথম বাঙালি শাসক কে ছিলেন? প্রথম বাঙালি শাসক ছিলেন শশাঙ্ক। বুঝছেন? এটা কিন্তু মনে রাখতে হবে। প্রথম বাঙালি শাসক শশাঙ্ক। তার সময় স্বাধীন রাজ্য প্রতিষ্ঠিত হয়। একই সময়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব বাংলায় বঙ্গ নামে আরেকটি স্বাধীন রাজ্য গড়ে ওঠে। একই সময়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব বাংলায়, কোন বাংলায়? পূর্ব ও দক্ষিণ পূর্ব বাংলায় বঙ্গ নামে আরেকটি স্বাধীন রাজ্য গড়ে ওঠে। শশাঙ্ক মৃত্যুর পর ১০০ বছর ধরে বাংলায় অরাজকতা চলতে থাকে। তাইলে শশাঙ্কের মৃত্যুর পর প্রায় ১০০ বছর ধরে বাংলায় অরাজকতা চলতে থাকে, যাকে সংস্কৃত ভাষায় বলা হয় মাৎস্যন্যায় যুগ। আপনাদের কোয়েশ্চেন আসবে যে মাৎস্যন্যায় যুগ কাকে বলে? মাৎস্যন্যায় যুগ কাকে বলে? মাৎস্যন্যায় যুগ হচ্ছে শশাঙ্ক স্বাধীন বাংলার প্রথম স্বাধীন বাংলার প্রথম বাঙালি শাসক শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় ১০০ বছর ধরে কি চলে? অরাজকতা চলতে থাকে, যাকে সংস্কৃত ভাষায় বলা হয় মাৎস্যন্যায় যুগ। এরপর বাঙালিদের দীর্ঘস্থায়ী রাজ্য প্রতিষ্ঠিত হয় অষ্টম শতকের মাঝ পর্বে। প্রায় ৪০০ বছর বাংলাকে শাসন করেন বাঙালি পাল রাজারা। এটা খুব ইম্পর্টেন্ট। দীর্ঘস্থায়ী রাজ্য প্রতিষ্ঠিত হয় অষ্টম শতকের মাঝ পর্বে। প্রায় ৪০০ বছর বাংলাকে শাসন করেন কারা? বাঙালি পাল রাজারা। পাল বংশের রাজারা এই বাংলাকে প্রায় ৪০০ বছর কি করেন? শাসন করেন। পালদের পতনের পর ১১ শতকের শেষ দিকে আবার বিদেশি শাসনের অধীনে চলে যায় বাংলা। দক্ষিণ ভারতের কর্ণাটক থেকে আসা সেন রাজারা বাংলার সিংহাসন দখল করে নেয়। তাহলে এখানে কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আমাদের দেওয়া হয়েছে। তো এটা কিন্তু ভালো করে আবার পড়বেন আপনারা। আর আমার যে এই লেকচারটা আমি দিচ্ছি, এটা আপনারা বারবার শুনবেন। শুনলেও কিন্তু মাথায় থাকে। তাহলে প্রায় ৪০০ বছর শাসন করেছেন কারা? পাল রাজারা। পাল রাজাদের পতনের পর আবার বিদেশি শাসনের অধীনে চলে যায়
ওই বিদেশি শাসন কারা করেন? সেন রাজারা করেন। কথা কিন্তু খুবই ইজি বিষয়। আপনারা একটু মনোযোগ দিয়ে পড়লেই পারবেন ইনশাল্লাহ। সেন শাসনের অবসান ঘটে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খোজের হাতে। সেন সেন শাসনের ওই যে পাল রাজাদের পরে সেন রাজারা আসলো, এই সেন শাসনের অবসান ঘটে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খোজের হাতে। ঠিক আছে? তো এটা কোয়েশ্চেন আসবে যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি কোন শাসনের অবসান ঘটান? সেন শাসনের অবসান ঘটান। তিনি রাজা লক্ষণ সেনকে পরাজিত করে মুসলিম শাসনের সূচনা করেন। তাহলে প্রথম মুসলিম শাসনের সূচনা করেন কে? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। তিনি কোথাকার নাগরিক ছিলেন? তুর্কির নাগরিক। আচ্ছা, কোপ ৩১ কনফারেন্স অফ দ্য পার্টিস 31 এটা কিন্তু এবার তুর্কির আটলান্টিয়াতে অনুষ্ঠিত হবে। ঠিক আছে? এটা আমাদের একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আচ্ছা, এ সময়ের মধ্যে বাংলার ৩টি অংশে দিল্লি সালতানাতের ৩টি প্রদেশ বা বিভাগ প্রতিষ্ঠিত হয়। এই বিভাগগুলো আচ্ছা আমি একটু চার্জে দিয়ে নিই। চার্জে দেওয়া আছে আই থিংক। আচ্ছা, এই সময়ের মধ্যে ৩টি অংশে দিল্লি সালতানাতের ৩টা প্রদেশ বা বিভাগ প্রতিষ্ঠিত হয়। এই বিভাগগুলো উত্তর বাংলায় লখনৌতি, পশ্চিম বাংলায় সাতগাঁও এবং পূর্ব বাংলায় সোনারগাঁও নামে পরিচিত ছিল। তাহলে কোথায় কি নামে পরিচিত ছিল এটা মাথায় রাখতে হবে। পূর্ব বাংলায় সোনারগাঁও। পূর্ব বাংলা মানে আমাদের এই বাংলায় এটা সোনারগাঁও নামে পরিচিত ছিল। ১৩৩৮ সালে সোনারগাঁওয়ের শাসনকর্তা ফখরুদ্দিন মোবারক শাহ দিল্লির সুলতানের বিরুদ্ধে বিদ্রোহ করে বাংলার স্বাধীনতা ঘোষণা করে। তাহলে সোনারগাঁওয়ের শাসনকর্তা কে ছিলেন? ফখরুদ্দিন মুবারক শাহ। তিনি কি করেন? দিল্লির সুলতানের বিরুদ্ধে বিদ্রোহ করে বাংলার স্বাধীনতা ঘোষণা করেন। ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। কত সালে করেন এটা? ১৩৩৮ সালে। এভাবে বাংলায় স্বাধীন সুলতানি যুগের সূচনা হয়। তাহলে বাংলায় স্বাধীন সুলতানি যুগের সূচনা করেন কে? ফখরুদ্দিন মুবারক শাহ। তিনি সোনারগাঁয়ের শাসন করতেছিলেন। তবে সমগ্র বাংলার এক বৃহদাংশ অধিকার করে স্বাধীনভাবে রাজত্ব করার মাধ্যমে এক বৃহদাংশ অধিকার করে স্বাধীনভাবে রাজত্ব করার মাধ্যমে সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ বাংলার প্রকৃত স্বাধীনতা প্রতিষ্ঠা করেন বলে ধরা হয়। তবে সমগ্র বাংলার এক বৃহদাংশ অধিকার করে স্বাধীনভাবে রাজত্ব করার মাধ্যমে সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ বাংলার প্রকৃত স্বাধীনতা প্রতিষ্ঠা করেন বলে ধরা হয়। তাইলে এখানে কোয়েশ্চেন আসতে পারে যে বাংলার প্রকৃত স্বাধীনতা প্রতিষ্ঠা করেন বলে ধরা হয় কাকে? সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ। সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহকে বাংলার প্রকৃত স্বাধীনতা প্রতিষ্ঠা করেন বলে ধরা হয়। ইলিয়াস শাহ শাহ-ই বাঙ্গালা ও শাহী বাঙ্গালিয়ান উপাধি ধারণ করেন। ইলিয়াস শাহ মানে সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ তিনি দুইটা উপাধি ধারণ করেন। কি কি? শাহ-ই বাঙ্গালা ও শাহ-ই বাঙ্গালিয়ান উপাধি। ঠিক আছে? স্বাধীন সুলতানি আমলের অপর অন্যতম উল্লেখযোগ্য শাসক ছিলেন সুলতান আলাউদ্দিন হোসেন শাহ। স্বাধীন সুলতানি আমলের অপর অন্যতম উল্লেখযোগ্য শাসক ছিলেন সুলতান আলাউদ্দিন হোসেন শাহ। ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠা ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠা এবং বাংলা শিল্প সাহিত্যের বিকাশ তার মানে বিকাশে তার অবদান অবশ্যই ছিল। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই যে সুলতানি আমলের অপর অন্যতম উল্লেখযোগ্য শাসক ছিলেন সুলতান আলাউদ্দিন হোসেন শাহ। সুলতান আলাউদ্দিন হোসেন শাহ এটা আপনার মনে রাখবেন যে আলাউদ্দিন হোসেন শাহ তার কি কি অবদান আছে? ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠা এবং বাংলার শিল্প সাহিত্যের বিকাশে তার অবদান অপরিসীম। তাহলে কোয়েশ্চেন যদি আসে বাংলা শিল্প সাহিত্যের বিকাশে কার অবদান অপরিসীম? কার অবদান অপরিসীম? আলাউদ্দিন হোসেন শাহ। আলাউদ্দিন হোসেন শাহ। ওকে। আচ্ছা, এরপর দেখেন ১৫০০ কি বলতেছে ১৫৩৮ সালে অবসান ঘটে বাংলার স্বাধীন সুলতানি শাসনের। বাংলার স্বাধীন সুলতানি শাসনের অবসান ঘটে কত সালে? ১৫৩৮ সালে। অবশ্য এর আগেই মুঘল শক্তি দিল্লির সিংহাসন দখল করেছিল। মোগল সম্রাট হুমায়ুন ১৫৩৮ সালে উত্তর বাংলার গৌড় অর্থাৎ লখনৌতি দখল করলেও বাংলায় তখন মোগল শাসন প্রতিষ্ঠা করতে পারেননি। এর কারণ বিহারের আফগান শাসক শের খান হুমায়ুনকে প্রথমে বাংলা ও পরে ভারত থেকে বিতাড়িত করেন। তাইলে হুমায়ুনকে প্রথমে বাংলা ও পরে ভারত থেকে বিতাড়িত করেন কে? আফগান শাসক শের খান। খুব ইম্পর্টেন্ট। এ পর্বে বাংলা শাসন ক্ষমতা আফগানদের হাতে চলে যায়। আফগান মানে হচ্ছে আফগানিস্তানের অধিবাসী যারা তারা। ঠিক আছে?
তো আমরা কিন্তু অনেকটুকু পড়েছি। এখন আমরা একটু দেখি কয় মিনিট হলো। আমাদের 25 মিনিট হয়েছে। ওকে, আলহামদুলিল্লাহ। আমরা এখন এখান থেকে শুরু করব। তো আমরা একটু পানি খাইয়ে নিই। একটু পানি-টানি খাইয়ে নিই। ভারতের মুঘলরা আবার সংগঠিত হয়। আমরা পরে পানি খেয়ে নিই। ভারতের মুঘলরা আবার সংগঠিত হয়। মুঘল সম্রাট আবার সংগঠিত হয়ে যায় এবং 1576 সালে রাজমহলের যুদ্ধে আফগানদের হারিয়ে দিল্লির সিংহাসন পুনরুদ্ধার করেন। তাহলে আফগানদের হারিয়ে দিল্লির সিংহাসন পুনরুদ্ধার করেন কত সালে? 1576 সালে। কারা করেন? ভারতের মুঘলরা। এবং কোন যুদ্ধের মাধ্যমে করেন? রাজমহলের যুদ্ধে। রাজমহলের যুদ্ধের মাধ্যমে। এরপর সম্রাট আকবরের সময় 1576 সালে পশ্চিম বাংলা ও উত্তর বাংলার অনেকটা অংশ মুঘলদের অধিকারে চলে আসে। বাংলার পূর্বাংশ অর্থাৎ আজকের বাংলাদেশ অংশ সহজে মুঘলরা দখল করতে পারেনি। 12 ভূঁইয়া নামে পরিচিত পূর্ব বাংলার জমিদাররা একযোগে মুঘল আক্রমণ প্রতিহত করেন। তাহলে এই বাংলার পূর্বাংশ মানে আজকের যে বাংলাদেশটা আমরা দেখছি, এই বাংলাদেশকে মুঘলরা কিন্তু সহজে দখল করতে পারে নাই। কেন? কারণ হচ্ছে 12 ভূঁইয়া। 12 ভূঁইয়া নামে পরিচিত পূর্ব বাংলার জমিদাররা একযোগে ওই মুঘল সম্রাটদের কি করেন? মুঘলদের যে আক্রমণ, তারা সেটাকে প্রোটেক্ট করেন, প্রতিহত করেন, প্রিভেন্ট করেন। ওকে? আচ্ছা। আকবরের সেনাপতি মান সিংহ কয়েকবার চেষ্টা করেও 12 ভূঁইয়াদের নেতা ইশা খাঁকে পরাজিত করতে পারেনি। তার মানে 12 ভূঁইয়াদের নেতা কে ছিলেন? ইশা খাঁ। এই আকবর, সম্রাট আকবরের সেনাপতি ছিলেন মান সিংহ। তিনি কয়েকবার চেষ্টা করছেন এই 12 ভূঁইয়াদের নেতা ইশা খাঁকে পরাজিত করতে, কিন্তু তিনি পারেননি। তারপর সম্রাট জাহাঙ্গীরের আমলে 1610 সালে মুঘল সুবেদার ইসলাম খান চিশতি চূড়ান্তভাবে 12 ভূঁইয়াদের পরাজিত করে ঢাকা অধিকার করেন এবং তৎকালীন দিল্লির সম্রাট জাহাঙ্গীরের নাম অনুসারে জাহাঙ্গীরনগর নামকরণ করেন। বিসিএস এ খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন আসে, আহ সেটা হচ্ছে আপনাদের যে আমরা জানি সংবিধানের 5 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে প্রজাতন্ত্রের রাজধানী হবে ঢাকা। 5 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে। এবং মজার বিষয় হচ্ছে ঢাকা বাংলার রাজধানী হয়েছে টোটাল 5 বার। কয়বার? আলহামদুলিল্লাহ, 5 বার। এর মধ্যে প্রথম হয়েছে 1610 সালে। কে করেছিল? সুবেদার ইসলাম খান চিশতি, 1610 সালে। এরপর হয়েছে 1660 সালে। তখন করেছিলেন মীর জুমলা। মীর জুমলা কিন্তু ঢাকা গেট প্রতিষ্ঠা করেছেন। ঢাকা গেট। ঠিক আছে? 3 নম্বরে হয়েছে 1905 সালে, 4 নম্বরে 1947 সালে এবং 5 নম্বরে 1971 সালে। 16 ডিসেম্বর স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হলো এবং পুনরায় ঢাকা বাংলার রাজধানী হলো। ঠিক আছে? এটা একটা এক্সট্রা ইনফরমেশন আমি বললাম আপনাদের। আচ্ছা, পরে দেখেন 1610 সালে মুঘল সুবেদার ইসলাম খান চিশতি চূড়ান্তভাবে 12 জন ভূঁইয়াদের পরাজিত করে ঢাকা অধিকার করেন এবং তৎকালীন দিল্লির সম্রাট জাহাঙ্গীরের নাম অনুসারে জাহাঙ্গীরনগর নামকরণ করেন। এভাবে বাংলায় মুঘল অধিকার প্রতিষ্ঠিত হয়। এই মুঘল শাসন চলে 18 শতকের মাঝামাঝি পর্যন্ত। 1757 সালে পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়ে মুঘল শাসনের চূড়ান্ত অবসান ঘটে। ঠিক আছে? সেই সাথে বাংলার ক্ষমতা দখল করে ইংরেজির শক্তি। আর এভাবে শুরু হয় ঔপনিবেশিক শক্তির শাসন। তাহলে দেখেন আপনাদের কাজ আছে ঔপনিবেশিক শাসন বলতে কি বোঝায় ব্যাখ্যা করতে। আপনারা এটা পড়লে লিখতে পারবেন। তারপর খ্রিস্টপূর্ব 3য় শতক থেকে ঔপনিবেশিক যুগ পর্যন্ত বাংলা শাসকদের পর্যায়ক্রমিক তালিকা তৈরি করো। এই কাজগুলো আপনারা করবেন। ঠিক আছে? আপনাদের কাছে এটা আমার একটা রিকোয়েস্ট থাকবে। এই কাজগুলো করলে আপনাদের মানে বেসিকটা অনেক স্ট্রং হবে এবং আপনারা মানে সিকিউতে লিখতে পারবেন। হুম? সিকিউতে আপনারা লিখতে পারবেন। আচ্ছা, এরপরে চলেন আমরা বাংলায় ইউরোপীয়দের আগমন ও বাণিজ্য বিস্তার পাঠ 2টা শুরু করি। তো এখানে বলছে 1498 সালে পর্তুগিজ নাবিক মানে পর্তুগাল থেকে আসা নাবিক ভাস্কো দা গামা সমুদ্র পথে বাণিজ্য বিস্তারের অন্বেষণে দক্ষিণ দক্ষিণ ভারতের কালিকট বন্দরে পৌঁছান। দক্ষিণ ভারতের কোন বন্দরে পৌঁছান? কালিকট বন্দরে পৌঁছান কে? ভাস্কো দা গামা। কত সালে? 1498 সালে। তিনি কোন দেশের নাবিক ছিলেন? পর্তুগিজ নাবিক ছিলেন। আচ্ছা,
এর মধ্যে এর মধ্য দিয়ে ভারতবর্ষ বিশ্ব বাণিজ্য বিস্তারের প্রতিযোগিতার ক্ষেত্রে পরিণত হয়। বিশ্ব বাণিজ্য বিস্তারের প্রতিযোগিতার ক্ষেত্রে পরিণত হয় এই ভারতবর্ষ। ইউরোপের বিভিন্ন দেশ ক্রমান্বয়ে এই প্রতিযোগিতায় সামিল হতে থাকে। ইউরোপের বিভিন্ন দেশ। ইউরোপীয়রা আসলো মানে উপনিবেশ প্রতিষ্ঠা করাই তাদের মূল উদ্দেশ্য। এই লক্ষ্যে ১৭ শতকে একে একে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি হল্যান্ড, হল্যান্ড হলো নেদারল্যান্ড। হল্যান্ড আগে নাম ছিল হল্যান্ড, এখন নাম হলো তার নেদারল্যান্ড। এই নেদারল্যান্ডের ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইত্যাদি বাণিজ্যিক কোম্পানি প্রতিষ্ঠিত হয়, মানে সময়ের ধারাবাহিকতায়। এদের অধিকাংশের লক্ষ্য ছিল ভারতবর্ষ। কেন ভারতবর্ষ? যে আমরা বলছি ধন সম্পদের ছিল প্রাচুর্যময়, তাহলে যেখানে ধন সম্পদের প্রাচুর্যময় সেখানেই তো তারা বাণিজ্য করবে, তাছাড়া তো বাণিজ্যের জায়গা নাই। এদের অধিকাংশের লক্ষ্য ছিল ভারতবর্ষ। আবার তার মধ্যে বাংলার সিল্ক ও অন্যান্য মিহি কাপড় এবং মসলা তাদের প্রধান আকর্ষণ হয়ে ওঠে। তাহলে কোয়েশ্চেন আসতে পারে তাদের আহ প্রধান আকর্ষণ কি? বাংলার সিল্ক ও অন্যান্য মিহি কাপড় এবং মসলা, মসলা উৎপাদনেও এই ভারতবর্ষ কিন্তু মানে বিশাল অবদান আছে তাদের। বিদেশি বণিকরা এদেশে স্থানীয় শ্রমিকদের খাটিয়ে বড় বড় শিল্প কারখানা স্থাপন করে প্রচুর মুনাফা করতে থাকে। ক্রমে ব্যবসার ক্ষেত্রে পর্তুগিজদের চেয়ে ইংরেজদের ভূমিকা প্রাধান্য পায়। এছাড়া ফরাসি, ওলন্দাজ ও ডেনমার্করাও বাংলায় কারখানা স্থাপন করে ব্যবসা শুরু করে। ফরাসি পর্যটক বার্নিয়ের ১৬৬৬ সালে লিখেছেন, ওলন্দাজরা তাদের কাশিম বাজারের সিল্ক ফ্যাক্টরিতে কখনো কখনো ৭০০ থেকে ৮০০ লোক নিয়োগ করত। ইংরেজ ও অন্যান্য জাতির বণিকরাও এরকম কারখানা চালাইত। বার্নিয়ার আরো লিখেছেন, শুধু কাশিম বাজারে বছরে ২২,০০০ বেল সিল্ক উৎপাদিত হতো। তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কথা। ফরাসি পর্যটক বার্নিয়ার, ফরাসি পর্যটকের নাম কি ছিল? বার্নিয়ার। তিনি কত সালে লিখেছেন? ১৬৬৬ সালে লিখেছেন। কি লিখেছেন? ওলন্দাজরা তাদের কাশিম বাজারে তাদের একটা সিল্ক ফ্যাক্টরি ছিল, সেখানে তারা কখনো কখনো ৭০০ থেকে ৮০০ লোক নিয়োগ করতো। কখন লোক নিয়োগ করা লাগে? যখন আমাদের প্রোডাকশন বেশি, মানে উৎপাদন হচ্ছে বেশি। তাহলে উৎপাদন বেশি, তাহলে আরো বেশি উৎপাদন করার জন্য আমাদের আরো বেশি লোক নিয়োগ দেওয়া লাগবে। তো ৭০০ থেকে ৮০০ লোক নিয়োগ দিত এবং ইংরেজ এবং অন্যান্য জাতির বণিকরাও এরকম কারখানা চালাইতো। বার্নিয়ার আরো লিখেছেন, শুধু কাশিম বাজারে বছরে ২২,০০০ বেল সিল্ক উৎপাদিত হতো। মানে দ্যাটস এ হিউজ অ্যামাউন্ট এট দ্যাট টাইম, ওই সময়ের জন্য। জব চার্নক নামে জনৈক ইংরেজ প্রতিনিধি ১৬৯০ কি বললো ১৬৯০ সালে ১২০০ টাকার বিনিময়ে কলকাতা, সুতা সুতানটি ও গোবিন্দপুর নামে গ্রামগুলো ক্রয় করেন। দেখছেন কি বলছে? ১৬৯০ সালে ১২০০ টাকার বিনিময়ে কলকাতা, সুতানটি ও গোবিন্দপুর নামে গ্রামগুলো ক্রয় করে ফেলে, মাত্র ১২০০ টাকার বিনিময়ে, যা পরবর্তীকালে কলকাতা নামে পরিচিত হয়। আচ্ছা, এই সময় কলকাতা, চন্দননগর, চুঁচুড়া, কাশিমবাজার প্রভৃতি স্থানে ইউরোপীয় বাণিজ্য কেন্দ্র ফুলে ফেঁপে উঠতে থাকে। আর এদের মাধ্যমে বাংলা থেকে পুঁজিও পাচার হতে থাকে। পুঁজি মানে মূলধন, ক্যাপিটাল পাচার হতে থাকে। কারণ এত পরিমাণ টাকা তারা উৎপাদন করতেছে, পাইতেছে। তো এই টাকা তারা কি করবে? বাইরের দেশে, তাদের দেশে নিয়ে যাইতেছে, তাদের দেশে নিয়ে তারা আহ বাণিজ্য করতেছে, তারা আবার উৎপাদন করতেছে। এটাই তো নিয়ম। পুঁজি পাচার হইতে থাকে। আচ্ছা, বাণিজ্যিক উদ্যোগ এবং কূটকৌশলে পারদর্শী হবার কারণে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্রমশ অন্য ইউরোপীয় কোম্পানিগুলোর তুলনায় প্রতিযোগিতায় এগিয়ে যায় এবং তাদের উপর প্রাধান্য লাভ। দেখছেন কি বলছে? বাণিজ্যিক উদ্যোগ, বাণিজ্যিক উদ্যোগ কূটকৌশলে পারদর্শী হবার কারণে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্রমশ ইউরোপীয় কোম্পানিগুলোর তুলনায় প্রতিযোগিতায় এগিয়ে যায় এবং তাদের উপর প্রাধান্য লাভ করে। মানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যেটা ছিল ইংল্যান্ডে, তাদের বাণিজ্যিক উদ্যোগ, মানে তারা উদ্যোগ নিতে পারতো, যে কোনো বিষয়ে তারা উদ্যোগ নিয়ে কাজ করতে পারতো এবং তাদের যে কলা কৌশল, কৌশল, এটা ছিল অত্যন্ত অত্যন্ত পাওয়ারফুল। তারা যে কোনো সিদ্ধান্ত অত্যন্ত কৌশলের সাথে হ্যান্ডেলিং করতে পারতো, যার ফলে এই যে বাণিজ্যিক যে ক্ষেত্রগুলো, ওই বাণিজ্যিক প্রতিযোগিতায় তারা প্রাধান্য লাভ করে। বুঝতে পারছি? আচ্ছা, এরপর বলতেছে তারা এখানে কুঠি, কারখানা তৈরি ও সৈন্য রেখে ব্যবসার অধিকার পায়।
পলাশী যুদ্ধের আগে এবং মীর জাফর মীর কাসিমের আমলেও প্রচুর সম্পদ ইংল্যান্ডে পাচার হয়ে যায়। অবভিয়াসলি হবে। এখানে কাজ আছে ভারতবর্ষে যে সকল ইউরোপীয় শক্তির আগমন হয় তার তালিকা তৈরি করো। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে বাণিজ্যিক বিস্তার ঘটায় লিখো। বাংলায় ঔপনিবেশিক শক্তির বিজয়। কিভাবে বাংলায় এই ঔপনিবেশিক শক্তির বিজয় অর্জিত হলো? ঔপনিবেশিক শক্তি বলতে ইংল্যান্ড মানে ব্রিটিশরা কিভাবে এই বাংলায় মানে বিজয় হয়ে গেল, কিভাবে তারা বাংলা শাসন করার অধিকার পাইল। দেখেন, বাংলায় বাংলায় ঔপনিবেশিক শক্তির বিজয়। নবাব আলীবর্দী খাঁর মৃত্যুর পর তার প্রিয় নাতি সিরাজউদ্দৌলা মাত্র ২২ বছর বয়সে সিংহাসনে বসেন। তাইলে আলীবর্দী খাঁর মৃত্যুর পরে কে সিংহাসনে বসেন? নবাব সিরাজউদ্দৌলা। মানে আলীবর্দী খাঁর মেয়ের ঘরের নাতি ছিল নবাব সিরাজউদ্দৌলা। সে যুদ্ধবিদ্যা অত্যন্ত পারদর্শী ছিলেন। সে তার সময়ে বেশ কয়েকটা যুদ্ধে জয়ী হয়েছিল। তার এই যুদ্ধে পারদর্শিতার কারণে তার নানা নবাব আলীবর্দী খাঁ তাকে রাজ্য ক্ষমতা দিয়ে যায়। কত বছর বয়সে নবাব সিরাজউদ্দৌলা সিংহাসনে বসেন? ২২ বছর বয়সে। এই সময় তার সামনে একদিকে উদীয়মান ইংরেজি শক্তি ও হামলাকারী বর্গীদের সামলানোর কঠিন কাজ, পাশাপাশি বড় খালা ঘসিটি বেগম ও প্রধান সেনাপতি মীর জাফর আলী খানের মতো ঘনিষ্ঠজনদের ষড়যন্ত্র মোকাবিলার কাজ। সিরাজের বিরুদ্ধে তৃতীয় আরেকটি পক্ষ বণিক শ্রেণী ছিল। অর্থনৈতিক আচ্ছা, সিরাজের বিরুদ্ধে তৃতীয় আরেকটি পক্ষ মানে বণিক শ্রেণী সক্রিয় ছিল। অর্থনৈতিক কর্মকাণ্ডের বিস্তার ঘটার সাথে সাথে বড় ব্যবসা কেন্দ্রগুলোতে প্রভাবশালী দেশীয় বণিক সমাজের অভ্যুদয় ঘটে। বাংলায় এরা ছিল প্রধানত রাজপুতানা থেকে আসা মারওয়ারি বণিক। এদের মধ্যে জগৎ শেঠ, উমিচাঁদ প্রমুখ উল্লেখযোগ্য। নবাবের বিপরীতে একাধিক দেশীয় ষড়যন্ত্রকারী ও ইংরেজরা গোপনে জোট বাঁধে। শাসন কাজে নবাবের অদক্ষতা বিরোধী পক্ষের অবস্থানকে শক্তিশালী করে। এরই সবশেষ ফল হলো ১৭৫৭ সালের ২৩শে জুন পলাশীর আম্রকাননে পলাশীর যুদ্ধে বাংলা বিহার উড়িষ্যার নবাবের পরাজয় ও নির্মম মৃত্যু এবং ইংরেজদের হাতে বাংলার পতন। বিজয়ের পর ইংরেজরা মীর জাফরকে নবাব বানালেও মূল ক্ষমতা তাদের হাতে চলে যায়। ধূর্ত ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভ হন সর্বশেরবা। রবার্ট ক্লাইভ হন সর্বে সর্বা, মানে সবকিছু তার হাতেই থাকে। যেমন বাংলাদেশের সংবিধানের ৫৫ নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে যে প্রজাতন্ত্রের সকল নির্বাহী ক্ষমতা প্রয়োগ করবেন প্রধানমন্ত্রী। তার মানে যিনি প্রয়োগ করবেন তিনি হলেন রিয়েল এক্সিকিউটিভ। আর ৫৫ অনুচ্ছেদের ৪ নম্বর ধারায় বলা হচ্ছে যে এই প্রজাতন্ত্রের সকল নির্বাহী ক্ষমতা রাষ্ট্রপতির নামে প্রচার করা হবে বা রাষ্ট্রপতির নামে প্রকাশ করা হবে। তার মানে রাষ্ট্রপতির নামে যেহেতু প্রকাশ করা হবে তার মানে তিনি হলেন নমিনাল এক্সিকিউটিভ বা নামে মাত্র প্রধান। এরকম একটা বিষয় আরকি। মানে মীর জাফরকে ক্ষমতায় বসাইলো ঠিকই, কিন্তু ক্ষমতা চালাইলো কে? রবার্ট ক্লাইভ। তবে ১৭৬৪ সালে বক্সারের যুদ্ধে মীর জাফরের উত্তরসূরি মীর কাসিমের পরাজয়ের মাধ্যমে বাংলার শাসন ক্ষমতা আনুষ্ঠানিকভাবে ইংরেজদের হস্তগত হয়। তাহলে এইখানে কিন্তু বেশ কয়েকটা বিরোধী দলের কথা বলা হয়েছে। যেমন উদীয়মান ইংরেজি শক্তি, হামলাকারী বর্গী, তার বড় খালা ঘসিটি বেগম, প্রধান সেনাপতি মীর জাফর আলী, জগৎ জগৎ শেঠ, তারপরে হচ্ছে আর কে আছে? জগৎ শেঠ, উমিচাঁদ, হ্যাঁ? এগুলা, তারপর হচ্ছে ইংরেজরা এবং অন্যান্য ষড়যন্ত্রকারী আরো গোষ্ঠী ছিলেন। তাদের ষড়যন্ত্রের ফলে আহ মূলত নবাব সিরাজউদ্দৌলা বাংলার শেষ স্বাধীন নবাব তিনি পরাজয় বরণ করেন। কত সালে? ১৭৫৭ সালের ৩০শে জুন। তো ইংরেজরা বলছিল যে মীর জাফর আলী তো বিশ্বাসঘাতকতা করছে, যে তুমি যদি উম, রাজ্য ক্ষমতা আমাদের হাতে এনে দিতে পারো তাহলে কি হবে? তাহলে তোমাকে আমরা রাজা বানাবো, তোমাকে আমরা রাজ্য ক্ষমতায় বসাবো, রাষ্ট্র ক্ষমতায় বসাবো। তো লোভে পইড়া মীর জাফর কি করলেন? বিশ্বাসঘাতকতা করলেন। আর এর পরবর্তীতে তাকে ক্ষমতায় বসাইলো, নামে মাত্র ক্ষমতা। কিন্তু সব চালাইতো রবার্ট ক্লাইভ। এই কথাটাই বলছে। বাংলায় প্রতিষ্ঠিত রাজশক্তির বিরুদ্ধে একটি ভিনদেশী বাণিজ্যিক কোম্পানি তথা ঔপনিবেশিক শক্তির এই বিজয়ের কারণ কি ছিল? এর পিছনে নানাবিধ কারণ থাকলেও কয়েকটা প্রধান কারণ এনে বলতেছে কি কি কারণ। বাংলার শাসকদের দুর্বলতা এবং অভ্যন্তরীণ কোন্দল ও চক্রান্ত।
এবং তা মোকাবেলায় তরুণ অনভিজ্ঞ নবাবের অপারগতা মানে অপারগ। তার তো তিনি যেহেতু বয়স কম, তার অনেক বিষয়ে অনভিজ্ঞতা থাকতে পারে। ওইটাই বলতেছে। উদীয়মান অর্থনৈতিক ও সামরিক শক্তি হিসেবে ইংরেজদের উত্তরোত্তর ক্ষমতা বৃদ্ধি এবং অন্যদিকে তাদের কূটকৌশল বোঝার মতো পারদর্শী দেশীয় রাজনৈতিক নেতৃত্ব ও শক্তির অভাব। ইংরেজদের উন্নত সামরিক শক্তি, রণকৌশল ও নেতৃত্ব এটাও কিন্তু এই বাংলার পরাজয়ের একটা প্রধান কারণ। তো অর্থনৈতিক শোষণ ও নির্যাতনের শিকার প্রজাদের সাথে শাসকদের দূরত্ব এতটাই ছিল যে নবাবের সাথে ইংরেজদের দ্বন্দ্বে বাংলার সাধারণ মানুষ ছিল নির্বিকার। মানে অর্থনৈতিক শোষণ ও নির্যাতনের শিকার প্রজাদের সাথে শাসকদের দূরত্ব এতটাই ছিল যে নবাবের সাথে ইংরেজদের বাংলার সাধারণ মানুষ ছিল বাংলার সাধারণ মানুষ ছিল নির্বিকার। প্রজাদের এই নিষ্ক্রিয়তা পরোক্ষভাবে ইংরেজদের সুবিধা দেয়। তো কাজ আছে কি, পলাশির যুদ্ধ কি, এটা লিখবেন। বাংলা ইংরেজরা কেন জয়লাভ করেছিল? এই যে মানে নিজের লোকদের বিশ্বাসঘাতকতার কারণে, নিজের লোকদের আহ মানে বিরোধিতার কারণে নবাব সিরাজউদ্দৌলা পরাজয় বরণ করেছিলেন। এই হলো বিষয় আর কি। দেখেন পরবর্তীতে ঔপনিবেশিক শাসন ও শোষণ। বক্সারের যুদ্ধের পর ১৭৬৫ সালে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর রবার্ট ক্লাইভের মধ্যে একটি চুক্তি হয়। ক্লাইভ নবাবের ক্লাইভ কি করেন? নবাবের উপর শাসন ও বিচার বিভাগের দায়িত্ব অর্পণ করেন এবং প্রতিরক্ষা ও রাজস্ব আদায়ের দায়িত্ব ন্যস্ত করেন কোম্পানির উপর। এটা কি বলে? দ্বৈত শাসন। তাহলে আপনাদের কিন্তু কোশ্চেন আসবে দ্বৈত শাসন কাকে বলে, এইটুকু লিখতে হবে। এইটুকু লিখলে আপনারা ফুল মার্কস পাবেন। দ্বৈত শাসন ছিল এ দেশের মানুষের জন্য এক চরম অভিশাপ। রাজস্ব আদায়ের দায়িত্ব পেয়ে ইংরেজরা প্রজাদের উপর অতিরিক্ত কর আরোপ করে তা আদায়ে প্রচন্ড চাপ সৃষ্টি করে। ধরেন যেখানে কর দেওয়ার কথা ছিল ২ টাকা হলে তারা ২০ টাকা করে দেয় এবং আপনাদের আজকের মধ্যে কর আরোপ করতে হবে, এরকম একটা বাধ্যবাধকতা তৈরি করে, প্রচন্ড চাপের সৃষ্টি করেনি। কোম্পানি এবং এর কর্মচারীদের অর্থের লালসা দিন দিন বাড়তে থাকে। লোভ, লালসা, হিংসা, অহংকার এগুলো খুবই খারাপ, খুবই খারাপ। এই বিষয়গুলো থেকে আমার স্টুডেন্ট, আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন, এই পর্যন্ত যারা দেখেছেন, মানে অবশ্যই এই পর্যন্ত দেখলে আমার এই কথাটা আপনারা পাবেন। তো লোভ, লালসা, হিংসা, অহংকার দেখবেন এটা জ্বলন্ত কাঠ। আগুন যেমন জ্বলন্ত মানে একটা শুকনা কাঠকে পুরো ছাই করে দেয়, ঠিক সেরকম এই হিংসা, অহংকার, লোভ, লালসা আমাদের ভিতরে যে নৈতিক এবং মানবিক গুণাবলী আছে, এই বিষয়গুলোকে ওইরকম পুড়িয়ে ছাই করে দেয়, ছারখার করে দেয়। সো সবসময় আল্লাহর কাছে আল্লাহর জিকির আজকার করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসসালাতু ওয়াসসালাম। বেশি বেশি জিকির করবেন, দরুদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসসালাতু ওয়াসসালাম। দুরূদ ইব্রাহিমটা বেশি বেশি পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বেশি বেশি আল্লাহর জিকির আজকার এবং দোয়া দরুদ পাঠ করবেন। হিংসা, অহংকার যেন ভিতরে যেন প্রবেশ করতে না পারে। আর সবসময় আল্লাহর কাছে এই শয়তানের কুমন্ত্রণা থেকে পানাহ চাবে। সো ধন্যবাদ। এখন চলেন আমরা আবার একটু পড়ায় যাই। দ্বৈত শাসন ছিল এদেশের মানুষের জন্য এক চরম অভিশাপ। রাজস্ব আদায়ের দায়িত্ব পেয়ে ইংরেজরা প্রজাদের উপর অতিরিক্ত কর আরোপ করে তা আদায়ে প্রচন্ড চাপ সৃষ্টি করেন। আমরা বুঝতে পারলাম কোম্পানি এবং এর কর্মচারীদের অর্থে লালসা দিন দিন বাড়তে থাকে। অতিরিক্ত করের চাপে যখন জনগণ ও কৃষকের নাভিশ্বাস উঠার অবস্থা, সে সময় দেশে পরপর ৩ বছর অনাবৃষ্টির ফলে খরায় ফসলের ব্যাপক ক্ষতি হয়। ১৭৭০ মানে ১১৭৬ সালে বাংলায় নেমে আসে দুর্ভিক্ষের করাল ছায়া। দুর্ভিক্ষে লাখ লাখ লোক অনাহারে মারা গেলেও কোম্পানি করের বোঝা কমানোর কোনো পদক্ষেপ নেয়নি। দেখছেন কতটা নিকৃষ্ট ছিল ইংরেজরা। মানে ৩ বছর অনাবৃষ্টি, মানে বৃষ্টি নাই, খরায় ফসলের উৎপাদন হইতেছে না, ফসলের ক্ষয়ক্ষতি হচ্ছে, ফসল উৎপাদন নাই, তাহলে মানুষ কিভাবে
নিজেরাই বা খাইবো কি? বউ পোলাপানরে কি খাওয়াবে? আবার নিজের তো একটা এক্সট্রা খরচ আছে। ওইটাই বা কিভাবে তারা এক্স এক্সপেন্ড করবে, ব্যয় করবে? সুযোগ নেই। তারপরেও তারা করের বোঝা কমানোর কোনো পদক্ষেপ নেয় নাই। এই দুর্ভিক্ষে বাংলার প্রায় ১/৩ লোকের মৃত্যু হয়েছিল। তাহলে বুঝেন, বাংলায় যদি ৩০ লাখ মানুষ থাকে, ১০ লাখ লোকই ওই দুর্ভিক্ষে মারা যায়। এই দুর্ভিক্ষে বাংলার প্রায় ১/৩ লোকের মৃত্যু হয়েছিল। ইতিহাসে এটি ৭৬ এর মন্বন্তর নামে পরিচিত। তাইলে ৭৬ এর মন্বন্তর কত সালে হয়? ১৭৭০। আর বাংলা ১১৭৬। ওই বাংলা ১১৭৬ থেকে নাম দেওয়া হয়েছে ৭৬ এর মন্বন্তর। ১৭৭৩ সালের পর থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নরদের আ পদবি হয়ে যায় গভর্নর জেনারেল। ঠিক আছে? কয়েকজন উল্লেখযোগ্য গভর্নর জেনারেল হলেন ওয়ারেন হেস্টিংস, লর্ড কর্নওয়ালিস, লর্ড ওয়েলেসলি, লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক, লর্ড হার্ডিঞ্জ, লর্ড ডালহৌসি প্রমুখ। ভারতবর্ষে ইংরেজ সাম্রাজ্য বিস্তারের লক্ষ্যে তারা ডাক ও তার এবং রেল যোগাযোগ স্থাপন সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। আচ্ছা, এরপর দেখেন, ইংরেজ শাসকদের গৃহীত প্রধান প্রধান কাজ নিচে উল্লেখ করা হলো। ১৮৫৮ সালে ব্রিটিশ পার্লামেন্টে গৃহীত ভারত শাসন আইনে বাংলায় ব্রিটিশ গভর্নর জেনারেলের হাতে ভূমি রাজস্ব ব্যবস্থা অর্পণ করা হয়। আচ্ছা, ১৭৯৩ সালে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করে ব্রিটিশদের অনুগত জমিদার শ্রেণী তৈরি করা হয়। মানে যে জমিদাররা থাকবে তারা আসলে কি হবে? ব্রিটিশদের অনুগত থাকবে। এরকম একটা জমিদার শ্রেণী তৈরি করা হয়। রাষ্ট্র ও প্রশাসন পরিচালনায় ইংরেজ কর্তৃত্ব প্রতিষ্ঠার ব্যবস্থা করা হয়। মানে রাষ্ট্র আর প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড স্টেট all will be all will be continued by the ব্রিটিশ। ঠিক আছে? তারা তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। তারপর হচ্ছে মুর্শিদাবাদ থেকে কলকাতায় বিভিন্ন প্রশাসনিক দপ্তর, শিক্ষা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে স্থানান্তর করে এটিকে গুরুত্বপূর্ণ নগরীতে রূপান্তর করা হয়। কাকে? কলকাতাকে। ১৭৭২ সালে আনুষ্ঠানিকভাবে ওয়ারেন হেস্টিংস কলকাতাকে ব্রিটিশ ভারতের রাজধানী ঘোষণা করেন। তাহলে ওয়ারেন হেস্টিংস কলকাতাকে ব্রিটিশ ভারতের রাজধানী হিসেবে ঘোষণা করেন। খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। তাহলে কলকাতাকে ব্রিটিশ ভারতের রাজধানী করেন কে? ওয়ারেন হেস্টিংস। কত সালে? ১৭৭২ সালে। তবে কোম্পানির শাসনামলে লর্ড উইলিয়াম বেন্টিং ও লর্ড হার্ডিঞ্জ দেশে শিক্ষা বিস্তার সহ আধুনিক জ্ঞান বিজ্ঞান চর্চার সূচনা করেন। এছাড়া সতীদাহ প্রথা, বাল্যবিবাহ রোধ এবং বিধবা বিবাহ প্রবর্তন সহ সামাজিক কুপ্রথা নিবারণে রাজা রামমোহন রায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো বাঙালিদের উদ্যোগকে সহযোগিতা দেন। কিসে? সতীদাহ প্রথা, বাল্যবিবাহ রোধে তারা সহযোগিতা করেন। কাকে? রাজা রামমোহন রায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এখন আপনাদের আরেকটা বিষয় আমি পড়ায় দেই। এই যে বাংলা ভাষার ইতিহাস আমরা পড়ছি, বাংলা ব্যাকরণের ইতিহাস। বাংলা ব্যাকরণের ইতিহাসের মধ্যে আপনারা পাবেন যে বাংলা ব্যাকরণ আস্তে আস্তে হেলমেটটি খুলে রাজা গৌড়কে দিল। এটা ছন্দ। এর মাধ্যমে আপনারা পাবেন বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন ম্যানুয়েল দা অ্যাসম্পুসন। অ্যাসম্পুসন কত সালে? ১৭০০। আচ্ছা, এটা আমার আহ এই মুহূর্তে আমি মনে করতে পারতেছি না, যদিও। আচ্ছা, ম্যানুয়াল দেশপ্রসাদ সব। আর ইংরেজি ভাষায় প্রথম রচনা করেন নাথালিয়ান গ্রেসি হ্যালহেড। আর রাজা রামমোহন রায় বাংলা ভাষায় বাঙালি হিসেবে প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন ১৮৩৩ সালে, এবং তার ব্যাকরণটার নাম হলো, যে ব্যাকরণের বইটা রচনা করেন সেটা হলো গৌড়ীয় ব্যাকরণ। মনে রাখবেন। আচ্ছা, এবং কি বলতেছে? রাজা রামমোহন রায় তাদের মতো বাঙালিদের উদ্যোগকে তারা সহযোগিতা দেন। এভাবে দেশে একটি নতুন শিক্ষিত শ্রেণীর নাগরিক সমাজ গড়ে উঠলেও বৃহত্তর বাঙালি সমাজ ইংরেজ কোম্পানির শাসনের প্রকৃতপক্ষে শোষিত হয়েছে। আচ্ছা, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার, উড়িষ্যার দখল পেয়ে ক্ষান্ত ছিল না। দিল্লিতে সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল সাম্রাজ্যে বিভিন্ন সংকট দেখা দেয়। সাম্রাজ্যের বিভিন্ন স্থানে ছোট বড় নবাব ও দেশীয় রাজারা মাথাচাড়া দিয়ে ওঠেন। এর ফলে দিল্লির মসনদ দুর্বল হয়ে পড়ে। এই সুযোগে কোম্পানির সেনাবাহিনী নানা দিকে আধিপত্য বিস্তার করতে শুরু করে। ১৮৫৭ সালে কোম্পানি শাসনের প্রায় ১০০ বছর পর ইংরেজ অধ্যুষিত ভারতের বিভিন্ন ব্যারাকে সিপাহীদের মধ্যে বিদ্রোহ দেখা দেয়। ঠিক আছে? সিপাহীদের মধ্যে বিদ্রোহ দেখা দেয়। কত সালে? ১৮৫৭ সালে। কিন্তু উন্নত অস্ত্র দক্ষ সেনাবাহিনীর সাথে চাতুর্য ও নিষ্ঠুরতার যোগ ঘটিয়ে ইংরেজরা এই বিদ্রোহ দমন করে। এরপর ১৮৫৮ সালের ২রা আগস্ট ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাস হয়। তাহলে ইম্পর্টেন্ট এমসিকিউ, ভারত শাসন আইন পাস হয় কবে?
1858 সালের 2রা আগস্ট। 1858 সালের 2রা আগস্ট। আচ্ছা, ব্রিটিশ পার্লামেন্টে ব্রিটিশ ভারত শাসন আইন পাস হয়, যার মধ্য দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারত ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে। ব্রিটিশ সরকার সরাসরি ভারতের শাসনভার নিজ হাতে গ্রহণ করে। আচ্ছা, ব্রিটিশ শাসনকালে বাংলার সমাজের সংখ্যাগরিষ্ঠ অংশ ছিল কৃষক। অন্যদিকে মুষ্টিমেয় জমিদার ছিল সুবিধাপ্রাপ্ত শ্রেণী। সমাজে কুটির ও ক্ষুদ্র শিল্পের সঙ্গে জড়িত মানুষের সংখ্যা যথেষ্ট ছিল না। বস্তুত ব্রিটিশ শাসনে বাংলার অর্থনীতির মেরুদণ্ড কৃষি ও এককালীন সমৃদ্ধ তাঁত শিল্প ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়ায়। ব্রিটিশ শাসন আমলে এই দেখেন কি বলছে, যে বাংলার অর্থনীতির মেরুদণ্ড ছিল কৃষি ও এক সময় তাঁত শিল্প। কৃষি আর তাঁত শিল্প ছিল বাংলার অর্থনীতির মেরুদণ্ড। তাঁত শিল্প, তাঁতিরা কি করে, কাপড় বনে, নিজের পোশাক শিল্প, এটা ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছায়। বাংলার বণিক গোষ্ঠী তেমন সংগঠিত ছিল না। শিল্প বাংলার অবস্থান তখন উল্লেখ করার মতো নয়। সামাজিক অনুশাসনের দাপটে নারী সমাজ ব্যাপকভাবে পিছিয়ে ছিল। মধ্যবিত্ত সমাজও ততটা শক্তিশালী হয়ে উঠতে পারেনি। ব্রিটেন ছিল সেই সময় পৃথিবীর প্রধান ধনী দেশ। ব্রিটেন ব্রিটেন ছিল তৎকালীন সময়ের প্রধান ধনী দেশ। গোটা ভারত ছিল ব্রিটেনের উপনিবেশ, অর্থাৎ শোষণের ক্ষেত্র। ব্রিটেন মানে ব্রিটিশ, ইংল্যান্ড। গোটা ভারত ছিল ব্রিটেনের উপনিবেশ, মানে ব্রিটেন গোটা ভারত কি করতো, শাসন করতো, তাদের উপর ডমিনেন্সি দেখাইতো, আধিপত্য বিস্তার করতো, শোষণ করতো। এখন কোয়েশ্চেন কাজ দিয়েছে 276 মনন্তর কি? আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন আমলে ভারত ইংরেজদের দ্বারা কিভাবে শাসিত হয়। আপনারা কি এই পর্যন্ত কি আছেন? বুঝতে পারতেছেন আমাদের ক্লাসটা? হ্যাঁ, আমাদের ক্লাস কিন্তু অলরেডি 51 মিনিট হয়ে গেছে। আপনারা সবাই ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখবে, ফুল ক্লাসটা করবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো চলেন দেখেন কি বলছো, যে উপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, বাংলার নবজাগরণ এবং ব্রিটিশ বিরোধী আন্দোলন। ইংরেজরা তাদের শাসন পাকাপোক্ত করার লক্ষ্যে দেশীয়দের মধ্য থেকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত একটি অনুগত শ্রেণী তৈরিতে মনোযোগ দেয়। ইংরেজরা তাদের শাসন পাকাপোক্ত করার লক্ষ্যে দেশীয়দের মধ্য থেকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত একটি অনুগত শ্রেণী তৈরিতে মনোযোগ দেয়, মানে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করবে। 1781 সালে ওয়ারেন হেস্টিংস কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, মনে রাখবেন। এর একটা বাড়তি লক্ষ্য ছিল চাকরির সুযোগ সৃষ্টি করে রাজ্য হারানো ক্ষুব্ধ মুসলমানদের সন্তুষ্ট করা। দেখছেন কতটা চালাক। এরই ধারাবাহিকতায় হিন্দুদের জন্য 1791 সালে প্রতিষ্ঠা করা হয় সংস্কৃত কলেজ। ইংরেজের উদ্দেশ্য সাধনের পাশাপাশি আধুনিক শিক্ষার সংস্পর্শে এসে স্থানীয় মানুষের মধ্যে নতুন চেতনার স্ফুরণ ঘটতে থাকে। বহুকালের প্রচলিত বিশ্বাস ও সংস্কার বিধান সম্পর্কে তাদের মনে সংশয়ের প্রশ্ন জাগতে থাকে। হিন্দু সমাজ থেকে সতীদাহের মতো কুপ্রথার বিরুদ্ধে রীতিমতো আন্দোলন শুরু হলো। বিধবা বিবাহের পক্ষে মত তৈরি হলো। এদেশে এ সময় জ্ঞান চর্চায় সীমিত কিন্তু কার্যকর জোয়ার সৃষ্টি হলো। ইংরেজ মিশনারি স্যার উইলিয়াম কেরি খ্রিস্ট ধর্মপ্রচারের কর্মভূমিকা ছাড়াও নানা সামাজিক কাজে নিজেকে যুক্ত রেখেছিলেন। তিনি বাংলা ব্যাকরণ রচনা, মুদ্রণ যন্ত্র প্রতিষ্ঠা, সংবাদপত্র প্রকাশ, স্কুল টেক্সট বোর্ড গঠন সহ গুরুত্বপূর্ণ কাজের পথ প্রদর্শন করেছিলেন। এই ধারাবাহিকতায় ইংরেজরা উচ্চশিক্ষার জন্য সারা দেশে স্কুল প্রতিষ্ঠার পাশাপাশি কিছু কলেজও স্থাপন করেন। অবশেষে 1857 সালে উচ্চতর শিক্ষা ও গবেষণার প্রতিষ্ঠান হিসেবে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। 1821 সালে ভারতের পশ্চিমবঙ্গে শ্রীরামপুরে মুদ্রণ যন্ত্রের স্থাপনও বাংলার মানুষের মনকে মুগ্ধ করা ও জাগিয়ে তোলার ক্ষেত্রে আরেকটি পথ খুলে দেয়। এর ফলে বই পুস্তক ছেপে জ্ঞান চর্চাকে শিক্ষিত সাধারণের মধ্যে ছড়িয়ে দেওয়া ও স্থায়িত্ব দেওয়ার পথ সুগম হয়। বাংলা ভাষায় সংবাদপত্র প্রকাশ করে জনমত সৃষ্টিতে এগিয়ে আসে অনেকদিন। ঠিক আছে, বিষয়গুলো কিন্তু মানে পড়তে হবে আর কি, এখান থেকে এমসিকিউ এর জন্য এতটা ইম্পর্টেন্ট, রিডিং পড়ে যাবেন। রাজা রামমোহন রায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সমাজ সংস্কারে হাত দেন। ধীরজি ও বিদ্যাসাগর প্রমুখ অবাধে মুক্তমনে জ্ঞান চর্চার ধারা তৈরি করেন। বাংলার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আধুনিক জ্ঞান চর্চার এই ধারা যুক্ত করতে নবাব আব্দুল লতিফ, সৈয়দ আমির আলী প্রমুখদের অবদান রয়েছে। আবার বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, মাইকেল মধুসূদন ও রবীন্দ্রনাথের হাতে বাংলা ভাষা ও সাহিত্যের বিকাশ ঘটে। বাংলা সাহিত্যে মীর মোশাররফ হোসেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম প্রমুখদের অবদানও
ব্যাপক। আচ্ছা, বাঙালির এই নবজাগরণ কলকাতা মহানগরীতে ঘটলেও এর পরোক্ষ প্রভাব সারা বাংলাতে পড়েছে। ঔপনিবেশিক শাসনামলের আধুনিক শিক্ষা ও জাগরণের আরেকটি দিক হলো দেশপ্রেমে উদ্বুদ্ধ জাতীয়তাবাদী চেতনার বিকাশ। কি বললো? ঔপনিবেশিক শাসনামলে আধুনিক শিক্ষা ও জাগরণের আরেকটা দিক কি বলতেছে? দেশপ্রেমে উদ্বুদ্ধ জাতীয়তাবাদী চেতনার বিকাশ। সেই সাথে স্বাধীনতার আকাঙ্ক্ষা ও গণতান্ত্রিক অধিকার বোধেরও উন্মেষ ঘটতে থাকে। ব্রিটিশ বিরোধী জাতীয়তাবাদী আন্দোলন নতুন মাত্রা পায় ১৯০৫ সালের বঙ্গভঙ্গ পরিকল্পনার ফলে। তাহলে ব্রিটিশ বিরোধী জাতীয়তাবাদ আন্দোলন নতুন মাত্রা পায় কত সালে? ১৯০৫ সালে। কিসের মাধ্যমে? বঙ্গভঙ্গ পরিকল্পনার ফলে। যদিও ইংরেজ শাসকরা এটিকে প্রশাসনিক পুনর্বিন্যাস ও জনকল্যাণের উদ্যোগ হিসেবে ব্যাখ্যা করেছিল। এই সময় বাংলার সীমানা ছিল অনেক বড়। পূর্ব বাংলা, পশ্চিম বাংলা, বিহার ও উড়িষ্যা নিয়ে ছিল বৃহত্তর বাংলা। তাই কলকাতা কেন্দ্রিক ইংরেজ শাসকদের পক্ষে দূরবর্তী অঞ্চলে সুশাসন প্রতিষ্ঠা কঠিন ছিল। এ কারণে পূর্ব বাংলা, বিহার ও উড়িষ্যার উন্নয়ন সম্ভব হয়নি। ইংরেজ ভাইসরয় লর্ড কার্জন ১৯০৩ সালে প্রস্তাব রাখেন যে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাকে দুই ভাগে ভাগ করা হবে। ঢাকাকে রাজধানী করে নতুন প্রদেশ করা হবে। এই প্রদেশের নাম হবে পূর্ববঙ্গ ও আসাম। একজন লেফটেন্যান্ট গভর্নর এই প্রদেশ শাসন করবেন। যুক্তি থাকলেও বস্তুত বস্তুত এর মধ্য দিয়ে বাংলায় ক্রমবর্ধমান ব্রিটিশ বিরোধী আন্দোলনকে বিভক্ত করাই ছিল মূল উদ্দেশ্য। বাংলাকে ভাগ করার মধ্য দিয়ে ইংরেজ শাসকরা বাংলার হিন্দু মুসলমান সম্প্রদায়ের মধ্যে ভাঙন ধরাতে চেয়েছে বলে মনে করা হয় না। কারণ পূর্ব বাংলার বেশিরভাগ মানুষ মুসলমান। তাই মুসলমান নেতারা ভেবেছেন নতুন প্রদেশ হলে পূর্ব বাংলার উন্নতি হবে। কিন্তু শিক্ষিত হিন্দু নেতারা বঙ্গভঙ্গের বিরোধিতা করে। এই কারণে দুই সম্প্রদায়ের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। ভারতীয় জাতীয় কংগ্রেসের বড় নেতাদের অধিকাংশ ছিলেন হিন্দু সম্প্রদায়। এটা মনে রাখবেন যে ভারতীয় যে জাতীয় কংগ্রেস ছিল, সে জাতীয় কংগ্রেসের বড় নেতাদের অধিকাংশই ছিল হিন্দু সম্প্রদায়, হিন্দু ধর্মাবলম্বী। তারা মুসলমান নেতাদের সাথে পরামর্শ না করে বঙ্গভঙ্গের বিরোধিতা করেন। ফলে মুসলমান নেতাদের মধ্যে নতুন ভাবনার সৃষ্টি হয়। তারা বুঝতে পারে মুসলমানদের দাবি আদায়ের জন্য তাদের নিজেদের একটি রাজনৈতিক সংগঠন প্রয়োজন। এ লক্ষ্যে ১৯০৬ সালে ঢাকায় মুসলিম লীগ নামে মুসলমানদের একটি সংগঠন প্রতিষ্ঠিত হয়। ইংরেজদের অভিসন্ধি অনেকটা সফল হয়। ১৯০৫ সালে বঙ্গভঙ্গ কার্যকর হওয়ার পর থেকে দুই সম্প্রদায়ের দ্বন্দ্ব স্পষ্টত হয়। মানে যেহেতু দুই সম্প্রদায় ভাগ হয়ে গেল, তার মানে এদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হবে। আর এটা কি করলো ইংরেজরা? বঙ্গভঙ্গ কার্যকর করা থেকে শাসকদের বিরত করার জন্য বাঙালি হিন্দু নেতারা একের পর এক চাপ প্রয়োগ করতে থাকে। প্রকৃতপক্ষে ১৯০৫ সালে বঙ্গভঙ্গ ছিল ব্রিটিশদের ভাগ করে শাসন করার নীতির অন্যতম বহিঃপ্রকাশ। বুঝতে পারলেন? ১৯০৫ সালে যে বঙ্গভঙ্গ, এটা ছিল ব্রিটিশদের ভাগ করে শাসন করা নীতির অন্যতম বহিঃপ্রকাশ। আচ্ছা, স্বাধিকার আন্দোলন মানে স্বাধিকার, স মানে নিজ অধিকার, নিজের অধিকার আদায়ের জন্য যে আন্দোলন, সেটা হচ্ছে স্বাধিকার আন্দোলন। বাঙালিরা বিনা প্রতিবাদে ইংরেজ শাসকদের কখনোই মেনে নেয়। তার মানে ইংরেজ শাসকরা যখন শাসন করতে আসছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, তাদের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছেন। আচ্ছা, গোটা ইংরেজ শাসনামল জুড়ে বাংলা ও ভারতে নানা প্রতিরোধ আন্দোলন হয়েছে। গোটা ইংরেজ শাসনামল জুড়ে গোটা ইংরেজ শাসনামল জুড়ে বাংলা ও ভারতে নানা প্রতিরোধ আন্দোলন হয়েছে। এর মধ্যে সর্বাগ্রে ফকির সন্ন্যাসী বিদ্রোহের ঘটনা উল্লেখ করা যায়। সবার আগে কোন ঘটনা উল্লেখ করা যায়? ফকির সন্ন্যাস বিদ্রোহের ঘটনা উল্লেখ করা যায়। এরপর ছিল তিতু মীরের নেতৃত্বে কৃষক বিদ্রোহ, হাজী শরীয়তুল্লাহর ফরায়েজি আন্দোলন এবং পরবর্তীতে ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ। সিপাহী বিদ্রোহ ছিল ব্রিটিশ বিরোধী প্রথম স্বাধীনতা সংগ্রাম। দীর্ঘ সময় ধরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক অর্থনৈতিক ও রাজনৈতিক শোষণ, সামাজিক ও সাংস্কৃতিক বঞ্চনা, নির্যাতন, ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং সর্বোপরি ভারতীয় সৈন্যদের প্রতি বৈষম্যমূলক আচরণ এই বিদ্রোহের প্রেক্ষাপট হিসেবে কাজ করেছে। বাংলায় সিপাহী মঙ্গল পাণ্ডে ও হাবিলদার রজব আলী এই বিদ্রোহে নেতৃত্ব দেন। সিপাহীদের এই বিদ্রোহে ভারতবর্ষের অন্যান্য অঞ্চলের স্বাধীনচেতা শাসকরাও যোগ দেয়। ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ, মহারাষ্ট্রের তাতিয়া টোপি, এরকমই কয়েকজন। দিল্লির বাদশাহ
বাহাদুর শাহজাপুরও এদের সমর্থন জানিয়েছিলেন। আচ্ছা, এই তো আমাদের কিন্তু শেষ প্রায়, আর একটা পেজ আছে। 1905 সালের বঙ্গভঙ্গকে কেন্দ্র করে গোটা বাংলায় নানা আন্দোলন শুরু হয়। এর মধ্যে রয়েছে স্বদেশী আন্দোলন, বয়কট আন্দোলন, স্বরাজ ও সশস্ত্র আন্দোলন। এসব আন্দোলনের প্রেক্ষিতে 1911 সালে বঙ্গভঙ্গ রদ করা হয়। স্বদেশী আন্দোলনের মধ্য দিয়ে বিলেতি পণ্য ও শিক্ষা বর্জন বিলেতি পণ্য, শিক্ষা বর্জন এবং দেশীয় পণ্য ব্যবহার ও শিক্ষা প্রচলনের মতো নানাবিধ কর্মসূচি নেওয়া হয়। এর ফলে এদেশের অধিকাংশ মানুষ অধিকাংশ মানুষের মধ্যে দেশপ্রেম জেগে ওঠে এবং তারা ঐক্যবদ্ধ হয়। শিক্ষিত যুব সম্প্রদায়ের মধ্যে গড়ে ওঠে সশস্ত্র বিপ্লবী আন্দোলন। গড়ে ওঠে যুগান্তর ও অনুশীলন সমিতির মতো বিপ্লবী সংগঠন। সশস্ত্র এই বিপ্লবী তৎপরতা 1930-এর দশক পর্যন্ত টিকে ছিল। বিপ্লবীদের মধ্যে রয়েছেন ক্ষুদিরাম, বাঘা যতীন, মাস্টারদা সূর্য সেন, প্রীতলতা ওয়াদ্দেদার প্রমুখ। তারা প্রত্যেকেই দেশের জন্য আত্মহুতি দিয়েছেন, মানে তারা দেশের জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েছেন, নিজের প্রাণ দিয়েছিলেন। প্রীতিলতা ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ। তাইলে কোয়েশ্চেন হলো, ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ কে? কে সে? প্রীতিলতা। প্রীতিলতা, লতা মেয়েদের নাম, প্রীতিলতা। এটা কিন্তু অনেকে আবার ছেলে মনে করে থাকে। তিনি ছেলে সাজেই গেছিল শার্ট প্যান্ট পরে। আচ্ছা, এটা বিস্তর ইতিহাস। তো পাশাপাশি বাংলা সহ ভারতব্যাপী জাতীয় পর্যায়ে চলেছিল নানাবিধ নিয়মতান্ত্রিক ও জাতীয়তাবাদী আন্দোলন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অসহযোগ আন্দোলন, খেলাফত আন্দোলন, ভারত ছাড় আন্দোলন ইত্যাদি। জাতীয় পর্যায়ের এসব আন্দোলনে যুক্ত বাঙালি নেতাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরেবাংলা ফজলুল হক প্রমুখ। এরপর হচ্ছে আমাদের লাহোর প্রস্তাব ও পাকিস্তান প্রতিষ্ঠা। 1940 সালে লাহোরে শেরেবাংলা ফজলুল হক একটি প্রস্তাব উত্থাপন করেন। কোথায়? লাহোরে। কে উত্থাপন করেন? শেরেবাংলা ফজলুল হক। এই প্রস্তাবে ভারতের সংখ্যাগরিষ্ঠ মুসলমান অধ্যুষিত এলাকাগুলো নিয়ে রাষ্ট্রসমূহ গঠনের কথা বলা হয়েছিল। এই প্রস্তাব এদেশের মানুষ ব্যাপকভাবে সমর্থন করে। পরবর্তী সময় লাহোর প্রস্তাব সংশোধন করে পাকিস্তান প্রস্তাব গ্রহণ করা হয়, যার ভিত্তিতে 1947 সালে ভারতবর্ষ ভাগ হয়ে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা হয়। সেই সাথে অবসান ঘটে প্রায় 200 বছরের ইংরেজ শাসনের। ভারত বিভক্তির সাথে সাথে বাংলাও দুটি ভাগে বিভক্ত হয়। মুসলমান সংখ্যাগরিষ্ঠ পূর্ব বাংলা পাকিস্তানের সাথে যুক্ত হয়, আর হিন্দু সংখ্যাগরিষ্ঠ পশ্চিম বাংলা বা ভারতের সাথে যুক্ত হয়। এভাবে বাংলা ভাগ করাকে কংগ্রেস ও মুসলিম লীগের হিন্দু মুসলমান নেতারা কেউই মেনে নেননি। শরৎ বসু, হোসেন শহীদ সোহরাওয়ার্দী চেষ্টা করেছিলেন অখণ্ড বাংলা রাষ্ট্র প্রতিষ্ঠার, কিন্তু সে প্রচেষ্টা সফল হয়নি। ব্রিটিশ অধীনতা থেকে মুক্তি পেলেও তা পূর্ব বাংলার জনগণের প্রকৃত স্বাধীনতা হয়ে উঠতে পারেনি। তো দেখেন এখানে সমাজ সংস্কারের 10 জন মনীষীর নাম উল্লেখ করো। নবজাগরণে কোন কোন প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লেখো। বঙ্গভঙ্গ রদের কারণ লেখো, ভারত বিভক্তির কারণ লেখো। এগুলো তো আপনারা লিখবেন। সুলতানি শাসনকে প্রতিষ্ঠা করেন। শশাঙ্কের মৃত্যুর পর 100 বছরকে মাৎসন্যের যুগ বলা হয়। এগুলো তো আমরা পড়লাম। আপনারা এগুলা এমসিকিউ গুলো ইউটিউবের কমেন্ট বক্সে আমাকে জানান। এটা সিকিউ আছে, একটা সিকিউ আছে, কয়েকটা সংক্ষিপ্ত প্রশ্ন। আচ্ছা, ইংরেজ শাসনকে ঔপনিবেশিক শাসন বলা হয় কেন? ইংরেজ শাসন প্রতিষ্ঠার 2টি কারণ ব্যাখ্যা করেন। তারপর হচ্ছে দ্বৈত শাসন প্রবর্তনের ফলে নবাব কেন ক্ষমতাহীন হয়ে পড়েন? 76-এর মন্বন্তরের কারণ ব্যাখ্যা করেন। ঠিক আছে? তো আজকে ইনশাল্লাহ আমাদের এইটুকুই থাকবে। আপনারা পুরোটা ক্লাস ছিলেন আমাদের সাথে। এই জন্য আমি সত্যি নিজেকে খুবই ধন্য মনে করছি, কৃতজ্ঞ আপনাদের প্রতি। ভালো থাকবেন এবং আমার ভিডিওগুলো দেখে আপনারা বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাদের ফেসবুক পেজ নেক্সট পাথ একাডেমি, এখানে আমরা অষ্টম শ্রেণীর সকল বিষয় আপলোড করব। আর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যেহেতু স্টুডেন্টদের জন্য একটা ভয়ের নাম, একটা ভীতির নাম, তাই আমরা এগুলো কি করব, মানে সহজভাবে বইটা সুন্দরভাবে রিডিং করাই দিব। পরবর্তীতে আমরা এমসিকিউ সলভ সিরিজ নিয়ে আসবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন, যেন আমরা আমাদের ফ্রি ক্লাসগুলো কন্টিনিউ করতে পারি, আমাদের দ্বারা যেন মানুষ উপকৃত হতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।